রচনা বন্দ্যোপাধ্যায় কোথায়? শিল্প সম্মেলন হচ্ছে, হুগলিতে ধোঁয়া উঠছিল সিগারেট বিড়ির মতো হু হু করে, তিনি কুম্ভতে গিয়ে ডুব দিচ্ছেন আর রামদেবের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছেন। রাজ্য সরকার নিজের মুখ বাঁচানোর জন্য ফাঁসি চাই করে আগ বাড়িয়ে এখানে এসেছিল। স্বাভাবিকভাবেই রাজ্য সরকার জেনে বুঝেই এই মামলাটা করেছিলেন যাতে কিছুটা মুখ রক্ষা করা যায়। রাজ্যের মহিলা সমাজের কাছে বার্তা দেওয়ার জন্য, গণতন্ত্রপ্রিয় মানুষের কাছে বার্তা দেওয়ার জন্য রাজ্য সরকার এসেছিল। স্বাভাবিকভাবেই আপিল খারিজ হয়েছে এবং আপিল টিকবে না সবাই জানতাম আমরা। সত্যি বলতে রাজ্য সরকার যদি সত্যি চাইতো যে প্রকৃত সত্য সামনে আসুক, তাহলে এই জায়গা অবধি মামলা যেতই না। সিবিআইও যদি চাইতো যে প্রকৃত সত্য সামনে আসুক, তাহলেও এই মামলা এই জায়গায় যেত না। এখন যে জায়গায় দাঁড়িয়েছে, হঠাৎ কিছুদিন পরে আপনি যদি দেখেন যে সঞ্জয় রায়ের সাজা কমে গেছে, তাতেও আপনি অবাক হবেন না। সঞ্জয় যদি খালাসও পেয়ে যায়, তাতেও আপনি অবাক হবেন। ব্যানার্জির আমলে যত না শিল্প হয়েছে, যত না বেশি বিনিয়োগ হয়েছে, তার চাইতে বেশি বিনিয়োগ তোলাবাজিতে মমতা ব্যানার্জির ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা গ্রামে গঞ্জে বুথ লেভেলে করে ফেলেছে। আমলে সবচাইতে বেশি ধর্মঘট তো মমতা ব্যানার্জি করতেন। বাম আমলে সবচাইতে বেশি ধর্মঘট, পথ জ্বালিয়ে দাও, বিধানসভা ভাঙচুর করে দাও, ট্রেন বাসে আগুন ধরিয়ে দাও, এই কাজ তো মমতা ব্যানার্জি করতেন। সুপ্রিম কোর্টে মামলা ঝুলছে, কার চাকরি আছে কার চাকরি নেই তার কোনো ঠিক নেই। পশ্চিমবাংলার পুলিশি ব্যবস্থা, অর্ধেক ছেলে মেয়ে তারা পুলিশ নয়, তারা সিভিক ভলেন্টিয়ার। তাহলে প্রশ্ন হচ্ছে, সে তৃণমূল করুক, সিপিএম করুক, বিজেপি করুক, কংগ্রেস করুক, আমাদেরকে পছন্দ করুক, অপছন্দ করুক, খুব পরিষ্কার কথা, এই যে বেকার ছেলে মেয়েরা, শিক্ষিত ছেলে মেয়েদের জীবন থেকে যে এতগুলো বছর আস্তে আস্তে চলে যাচ্ছে, এদের দামটা কে ফিরিয়ে দেবে? মমতা ব্যানার্জির ভাইপো নিজের জীবন গুছিয়ে নিয়েছে, অনুব্রত মণ্ডলের মেয়ে নিজের জীবন গুছিয়ে নিয়েছে, মানিক ভট্টাচার্যের গোটা পরিবার নিজের জীবনটা গুছিয়ে নিয়েছে, পার্থ চট্টোপাধ্যায়ের গোটা পরিবার নিজের জীবন গুছিয়ে নিয়েছে, ববি হাকিমের গোটা পরিবার নিজের জীবন গুছিয়ে নিয়েছে। কিন্তু গোটা রাজ্যের আমাদের বয়সী ছেলেমেয়েরা, একদম 20 থেকে 40 বছর বয়সী পর্যন্ত ছেলেমেয়েরা, এই প্রশ্নের উত্তর রাজ্যের সরকার দেবে না। শুধুমাত্র ভাঁওতাবাজি। কি সৌরভ গাঙ্গুলি বার্সেলোনা থেকে যে শিল্প করবার গল্প দিয়েছিলেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন, সৌরভ গাঙ্গুলিকে পর্যন্ত এখনো অব্দি জমি দিতে পারেনি রাজ্য সরকার। খবর নিন আপনি, সৌরভ গাঙ্গুলি সেই শিল্প পর্যন্ত এখনো হয়। রাজ্য সঞ্জয়ের ফাঁসি দিতে তৎপর ছিল। মুখ্যমন্ত্রীর সঙ্গে সঙ্গে মন্তব্য করলেন, মুখ্যমন্ত্রী বললেন সঞ্জয়ের ফাঁসি চাই। তার পরের দিনই দেখা গেল রাজ্য কার্যত সঞ্জয়ের ফাঁসি চেয়ে আবেদন করলো, কিন্তু আজ হাইকোর্ট সরাসরি খারিজ করে দিল। আমার সঙ্গে রয়েছেন আইনজীবী সায়ন ব্যানার্জি, কথা বলবো দাদার সাথে। আজকে রাজ্যের আবেদন খারিজ হলো, দাদা কি বলবেন? দেখুন, যে কোনো সাজা, তা ফাঁসি হোক বা তা যাবজ্জীবন হোক, 10 বছর 5 বছর যাই হোক, তা ললিপপ নয় যে আপনি চাইলেই সেটা করতে পারবেন। তার জন্য যেটা লাগে সঠিক তদন্ত, তার জন্য যেটা লাগে সঠিক প্রমাণ। এই রাজ্যের সরকারের পুলিশ প্রশাসনের হাতে আরজি করের মামলার তদন্ত ছিল। প্রথম 3 দিন তারা তদন্ত করেছে। আপনি যদি দেখেন, আপনাদের চ্যানেলেই এর আগে আমি রিপোর্ট দেখিয়ে, জাজমেন্টের কপি দেখিয়ে বলেছি যে জাজমেন্টের কপিতেই লেখা আছে কিভাবে কার্যত ইচ্ছাকৃতভাবে তদন্ত একদম করাই হয়নি, ঢিলেঢালা মার্কা তদন্ত করা হয়েছে। এবং এই যে বলা হচ্ছে যে নির্যাতিতার নিপলস থেকে, সেখান থেকে যে একজন মহিলারও লালারস পাওয়া গেছে, আবার কোথাও বলা হচ্ছে যে সেটা ঠিকঠাক মতো করে হয়নি বলে কন্টামিনেট হয়ে গেছে। এই সবগুলোর ফলে তো আগেও বলেছি, এখনো বলছি, সঞ্জয়ের দিকে পাল্লা ভারী হয়ে যাবে ভবিষ্যতে স্বাভাবিকভাবে। রাজ্য সরকার নিজের মুখ বাঁচানোর জন্য ফাঁসি চাই করে আগ বাড়িয়ে এখানে এসেছিল। স্বাভাবিকভাবেই এখানে প্রসিকিউশন হচ্ছে সিবিআই, রাজ্য সরকারের পুলিশ তারা তদন্ত করছিল। কিন্তু সেই পুলিশের তদন্ত আমাদের কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ সেই গোটা তদন্তভার সিবিআই এর হাতে তুলে দিয়েছিলেন। ফলে তারপরে রাজ্যের হাতে আর কিছু থাকবার কথা নয়। প্রসিকিউশন স্বাভাবিকভাবেই সিবিআই এর কাছে তা আছে। স্বাভাবিকভাবেই রাজ্য সরকার জেনে বুঝেই এই মামলাটা করেছিলেন যাতে কিছুটা মুখ রক্ষা করা যায়। তার কারণ, সোজা কথা বলতে, মমতা ব্যানার্জির পুলিশ যতটা ধেড়িয়েছে, মোদিজি সিবিআই এ তো ঠিক ততটাই ধেড়িয়েছে। ফলে আমি ভালো ওর চাইতে এইটা একটু প্রমাণ করবার জন্য, রাজ্যের মহিলা সমাজের কাছে বার্তা দেওয়ার জন্য, গণতন্ত্রপ্রিয় মানুষের কাছে বার্তা দেওয়ার জন্য রাজ্য সরকার এসেছিল। স্বাভাবিকভাবেই আপিল খারিজ হয়েছে এবং আপিল টিকবে না সবাই জানতাম আমরা। সায়নদা, রাজ্য সরকারের এইরকম আইনজীবী আজকে প্রশ্ন করেছেন যে কেন আমরা এই আবেদন করতে পারি না, আইন শৃঙ্খলার ভার তো আমাদের হাতেই আছে, সেজন্যই আমরা আবেদন করেছি। অবশ্যই রাজ্যের হাতেই আইন শৃঙ্খলার ভার আছে। ল অ্যান্ড অর্ডার রাজ্যের তালিকাভুক্ত বিষয় সাংবিধানিক জায়গা থেকে দেখলে। কিন্তু আপনাকে দেখতে হবে বিষয়টা যে এই তদন্তভার কার ওপর আছে। প্রসিকিউশন কে, মামলা এস্টাবলিশ করবার দায় কার? সিবিআই এর।
তদন্তভার সিবিআই এর, ফলে সেখান দিক থেকে রাজ্য সরকারের আর কিছু করবার নেই। আর সত্যি বলতে রাজ্য সরকার যদি সত্যি চাইতো যে প্রকৃত সত্য সামনে আসুক, তাহলে এই জায়গা অবধি মামলা যেতই না। সিবিআইও যদি চাইতো যে প্রকৃত সত্য সামনে আসুক, তাহলেও এই মামলা এই জায়গায় যেত না। এখন যে জায়গায় দাঁড়িয়েছে, হঠাৎ কিছুদিন পরে আপনি যদি দেখেন যে সঞ্জয় রায়ের সাজা কমে গেছে, তাতেও আপনি অবাক হবেন না। সঞ্জয় যদি খালাসও পেয়ে যায়, তাতেও আপনি অবাক হবেন না। এই সঞ্জয়ের ফাঁসি দিতে এত আগ্রহ কেন এই দুজনেরই, সিবিআই এর বলুন বা রাজ্য সরকারের বলুন? সঞ্জয় মুখ খুললে কি অনেক কিছু বেরিয়ে যাবে? না, সেটা নয়। সঞ্জয় মুখ খুললে অনেক কিছু বেরিয়ে যাবে এমনটা ভাববার কারণ নেই, যে সঞ্জয় খুব সাধু পুরুষ ব্যক্তি। কিন্তু বিষয় হচ্ছে এই দুজন এজেন্সি, রাজ্য সরকারের পুলিশ এবং কেন্দ্রীয় সরকারের সিবিআই, দুজনেই ইচ্ছাকৃতভাবে এত ঢিলেঢালা তদন্ত করেছে, এখন যাতে একটু তড়িঘড়ি, একটু কি বলবো আপনাকে, তৎপরতা যাতে দেখানো যায় যে আমরা অনেক কিছু করেছি, এই মনোভাব নিয়ে। কারণ গোটা রাজ্য জুড়ে সমালোচিত হচ্ছে সবাই, মমতা ব্যানার্জির পুলিশও সমালোচিত হচ্ছে, মোদিজি সিবিআইও সমালোচিত হচ্ছে। ফলে এই জায়গা থেকে কভার আপ করবার জন্য, মেকআপ দেওয়ার জন্য হাইকোর্টে আসে, এর বাইরে কিচ্ছু না। সায়নদা, বিজিবিএস হয়ে গেল সম্প্রতি, নাকি 13 লক্ষ। এটা কি? বিশ্ব বাণিজ্য সম্মেলন। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ, বিশ্ব বাণিজ্য সম্মেলন হয়ে গেল, 13 লক্ষ কোটি টাকা আমাদের এখানে নাকি অলরেডি ব্যয় করেছে সব বিজনেসম্যান। তার মধ্যে কিছু টাকা পার্থর বান্ধবীর খাটের তলায় পাওয়া গেছে, কিছু টাকা অনুব্রতর গোয়াল ঘরে, কিছু টাকা তৃণমূলের নেতা কাতাদের এখানে। দেখুন, আমি একটা আপনাকে কথা বলি, মমতা ব্যানার্জির আমলে যত না শিল্প হয়েছে, যত না বেশি বিনিয়োগ হয়েছে, তার চাইতে বেশি বিনিয়োগ তোলাবাজিতে মমতা ব্যানার্জির ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা গ্রামে গঞ্জে বুথ লেভেলে করে ফেলেছে। 13 লক্ষ কোটি টাকা। আপনি ঘুরে দেখুন তো গোটা পশ্চিমবাংলায় কটা করে নতুন শিল্প এসছে। আপনি ঘুরে দেখুন, শিল্পমন্ত্রীকে জিজ্ঞেস করুন। আগে শিল্পমন্ত্রী তো জেল খাটছে এখন। আপনি জিজ্ঞাসা করুন গিয়ে শিল্পমন্ত্রীকে যে পশ্চিমবাংলায় শেষ 10 বছর 12 বছর ধরে আমার আপনার টাকা, কোটি কোটি টাকা ধ্বংস করে এই যে মৎস্যটা হয়েছে, এই মৎস্যবে কটা নতুন শিল্প বাণিজ্য কি এসছে, কোথায় এসছে, কটা? দেউচা পাচামি নিয়ে কার্যত বিতর্ক রয়েছে, দেউচা পাচামি নিয়ে অন্য পক্ষের অন্য মন্তব্য রয়েছে। আর আমি যদি তর্কের খাতিরে আমি ধরে নিই শুধু দেউচা পাচামি তো শুধুমাত্র বিনিয়োগ করে, শুধু কয়লা উত্তোলন করা হবে, বিনিয়োগটা কোথায়? নতুন শিল্প কোথায়? আচ্ছা, আমি ধরে নিলাম বড় শিল্প হয়নি, ক্ষুদ্র মাঝারি কি হয়েছে, নতুন শিল্প কোথায়? মমতা বন্দ্যোপাধ্যায়, হ্যাঁ, তার কারণ বাম আমলে সবচাইতে বেশি ধর্মঘট তো মমতা ব্যানার্জি করতেন। বাম আমলে সবচাইতে বেশি ধর্মঘট, পথ জ্বালিয়ে দাও, বিধানসভা ভাঙচুর করে দাও, ট্রেন বাসে আগুন ধরিয়ে দাও, এই কাজ তো মমতা ব্যানার্জি করতেন। দেখুন, কথাটা খুব পরিষ্কার আপনাকে বুঝতে হবে, বেশি দিন ভাঁওতা দিয়ে চালানো যায় না। আপনি আমাদের রাজ্যের ছেলে মেয়েদেরই, যারা এই মুহূর্তে র্যাপিডো চালাচ্ছে, ওলা চালাচ্ছে, উবের চালাচ্ছে, জোম্যাটোতে খাবার ডেলিভারি করছে, ফ্লিপকার্টে জিনিসপত্র ডেলিভারি করছে, অ্যামাজনে ডেলিভারি করছে, আপনি দেখবেন এদের বয়স কত। রোজিনা, তোমার আমার মতো বয়স। এই বয়সে ছেলেমেয়েরা চাকরি না পেয়ে তারা ওই কাজটা করতে গেছে। আমি কোনো কাজকে ছোট বলছি না, কিন্তু কারোর হাতে যদি একটা ভালো চাকরির অফার থাকতো, তাহলে নিশ্চয়ই সে এত খেটে ওইটুকু টাকার জন্য ওই কাজটা সে করতে যেত না। হলদিয়া শিল্পাঞ্চল, মমতা বন্দ্যোপাধ্যায়কে উত্তর দিতে হবে, এত বড় একটা শিল্পাঞ্চল কিভাবে মানে শুকিয়ে শুকিয়ে মেরে ফেললো গোটা একটা হলদিয়া শিল্পাঞ্চলকে। 13 লক্ষ কোটি টাকার কথা বলছেন। আমরা তমলুক লোকসভা কেন্দ্রে যখন ভোটে লড়েছি, সেই সময় গিয়ে দেখেছি যে হলদিয়ার কি করুণ অবস্থা, হলদিয়া কিভাবে কার্যত আস্তে আস্তে শুকিয়ে মরে যাচ্ছে। রাজ্যের সরকারের কোনো পরিকল্পনা নেই। ইনফোসিস, রাজারহাট ইনফোসিস, নিউ টাউনে, এই ইনফোসিস পশ্চিম বামফ্রন্ট সরকার সেই সময়তে ইনফোসিসের যে প্রস্তাবিত ইনভেস্টমেন্ট এসেছিল, তার হাফ ইনভেস্টমেন্ট এই মুহূর্তে হয়েছে, গোটা ইনভেস্টমেন্টটুকু পর্যন্ত হয়নি। কার মাথায় টুপি পড়াচ্ছেন? শিক্ষক শিক্ষিকারা, এসএলএসটি, তারা রাস্তায় নেমে মিছিল করছে, অর্ধেক ছেলেমেয়েরা রাস্তায় নেমে অনশন করছে, সুপ্রিম কোর্টে মামলা ঝুলছে, কার চাকরি আছে কার চাকরি নেই তার কোনো ঠিক নেই। পশ্চিমবাংলার পুলিশি ব্যবস্থা, অর্ধেক ছেলে মেয়ে তারা পুলিশ নয়, তারা সিভিক ভলেন্টিয়ার। তাহলে প্রশ্ন হচ্ছে, সে তৃণমূল করুক, সিপিএম করুক, বিজেপি করুক, কংগ্রেস করুক, আমাদেরকে পছন্দ করুক, অপছন্দ করুক, খুব পরিষ্কার কথা, এই যে বেকার ছেলে মেয়েরা, শিক্ষিত ছেলে মেয়েদের জীবন থেকে যে এতগুলো বছর আস্তে আস্তে চলে যাচ্ছে, এদের দামটা কে ফিরিয়ে দেবে? কি সৌরভ গাঙ্গুলি বার্সেলোনা থেকে যে শিল্প করবার গল্প দিয়েছিলেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন, সৌরভ গাঙ্গুলিকে পর্যন্ত এখনো অব্দি জমি দিতে পারেনি রাজ্য সরকার। খবর নিন আপনি, সৌরভ গাঙ্গুলি সেই শিল্প পর্যন্ত এখনো হয়নি, যে ইস্পাত কারখানা না কি করবে একটা বলেছিল।
উনি বলেছে জাঁকজমক বেড়েছে, মানে বিশ্ব বাণিজ্য সম্মেলনে আগের থেকে ধীরে ধীরে দেখা যাচ্ছে জাঁকজমক বাড়ছে। ঠিকই তো, জাঁকজমক বাড়ছে। আমরাও তো বলছি যে বিশ্ব বাণিজ্য সম্মেলনে জাঁকজমক বাড়ছে, কিন্তু কথা হচ্ছে জাঁকজমক বাড়বার ফলে পশ্চিমবাংলার কোন লাভটা হচ্ছে? আপনি বড় 5 স্টার হোটেল ভাড়া করছেন, কোটি কোটি টাকা খরচ করছেন, শিল্পপতিদেরকে নিয়ে আসছেন, শিল্পপতিরা আপনার সাথে গাইছে, নাচছে, সব করছে, কিন্তু শিল্প করছে না। মুকেশ আম্বানি 1 লক্ষ কোটি টাকা ইনভেস্ট করবে এখানে। কোথায় স্কাইওয়াক বানাবে কালীঘাটে? শিল্পটা কোথায়? পশ্চিমবাংলায় সবচাইতে বড় শিল্পের সম্ভাবনার কথা বলেছিলেন অমিত মিত্র, কারণ তিনি ফিকির চেয়ারম্যান ছিলেন। তার সাথে গোটাই শিল্পমহল বা বণিক মহলের খুব সুন্দর একটা সৌহার্দ্যপূর্ণ, একটা খুব সুন্দর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। অমিত মিত্রর কথায় আম্বানি থেকে শুরু করে আদানি গোষ্ঠী সবাই এসছিলেন, বাজাজ, গোয়েঙ্কা সবাই এসছিলেন, সবাই এসে ধন্য ধন্য করেছেন, কিন্তু 1 পয়সার কেউ ইনভেস্টমেন্ট করেননি। তার কারণ দগদগে ঘা টাটা তাড়ানো, দগদগে ঘা বুদ্ধদেব ভট্টাচার্য, রামবিলাস পাসওয়ানের কনভয়তে মাওবাদীদেরকে দিয়ে বোম পুতিয়ে, সেখানে বোম ব্লাস্ট করিয়ে শালবনী থেকে একটা আস্ত জিন্দালদের কারখানাকে তাড়িয়ে দেওয়া। তার কারণ পশ্চিমবাংলা থেকে শিল্পের সম্ভাবনাকে টুটি টিপে খুন করে দেওয়া। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে উত্তর দিতে হবে। দেখুন, এখন একটা সরকার নিজস্ব এর মধ্যে দিয়ে যাচ্ছে, বিরোধী যে দল সে কার্যত হাফ তৃণমূল, আরএসএস হাফ ফুল, 2 ফুলকে নিয়ে ভালোভাবে চালাচ্ছে। আরএসএস বিরোধীও নিজের, আরএসএস এর শাসকও নিজের, ফলে স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এখন স্পেস পাচ্ছেন। কিন্তু আজ না হোক কাল মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে এই প্রশ্নের উত্তর রাজ্যের সাধারণ মানুষকে দিতে হবে। না, কি বলছেন হলদিয়ায়, তিনি বলছেন হলদিয়ায় নাকি 91 কোটি টাকা বিনিয়োগ করবে পেট্রো কার্বন অ্যান্ড কেমিক্যালস লিমিটেড। 2011 সাল থেকে এখনো অব্দি এমন অনেক মানুষ ভোলানো গল্প, বাচ্চা ছেলে ভোলানো গল্প আমরা শুনে এসেছি, কিন্তু তার যে আউটকাম, তার বাস্তবতা, সেটা কোথায়, সেটা দেখাতে হবে। কোথায়? আরে চা বাগান বন্ধ হয়ে যাচ্ছে, চা, আমি বলছি চা বাগান আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে, চা শ্রমিকরা ন্যায্য মজুরি পাচ্ছেন না। আমি বলছি, আপনি শিল্প তাড়ুয়া বলছেন মুখ্যমন্ত্রীকে, কিন্তু কুণাল ঘোষ অন্য ইঙ্গিত করেছেন। তিনি বলছেন বিষয়টা দেখতে হবে, জমি নীতির লড়াই ছিল সেখানে, কিন্তু শিল্প তাড়ানোর লড়াই ছিল না, সেখানে বামফ্রন্টের ভুল জমি নীতির লড়াই ছিল। দেখুন, পরিষ্কার কথা, খুব পরিষ্কার ভাবে বলা উচিত আজকে, সিঙ্গুরের যে জমি নিয়ে কন্ট্রাডিকশন ছিল, সেই জমিতে আজকে কত কুইন্টাল ফসল চাষ হয়, কি হয় সিঙ্গুরের সেই জমিতে? সুজন চক্রবর্তী একবার প্রশ্ন করেছিলেন বিধানসভায়, মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে বলেছিলেন সর্ষের দানা ফেলে এসছে, ওইখানে চাষ হচ্ছে। কে চাষ করলো সিঙ্গুরের জমিতে? আজকে উত্তর দিতে হবে না? নন্দীগ্রামের যে জমি নিয়ে আজকে এত বড় বড় গল্প দিয়েছিলেন, সেই জমিতে গিয়ে দেখুন মাছের ভেড়ি করে বসে আছে। শুভেন্দুবাবুও তাতে মিচকি মিচকি হাসবেন, গোটা অধিকারী পরিবারও মিচকি মিচকি হাসবেন। তাহলে কথা হচ্ছে, পশ্চিমবাংলা থেকে এই শিল্পগুলো তাড়িয়ে কার লাভ হয়েছে? কার লাভটা কার হয়েছে? বুদ্ধদেব ভট্টাচার্য বা জ্যোতি বসু যে সময়তে একটা বলা হলো গোটা ভারতবর্ষ জুড়ে, ভুল না, ভুল জমি নীতি ছিল না। ভুল জমি নীতি যদি থাকতো তাহলে শিল্পপতিরা আসতেন না। ভুল জমি নীতি যদি থাকতো হলদিয়ার বুকে এত বড় একটা পেট্রোকেমিক্যালস গড়ে উঠতো না। ভুল জমি নীতি যদি থাকতো আসানসোল, দুর্গাপুর থেকে শুরু করে শিল্প তালুক গড়ে তোলা যেত না। আমাদের জমি নীতি যদি ভুল হতো তাহলে নিউ টাউনের বুকে অত বড় একটা আইটি প্রজেক্টকে আমরা দাঁড় করাতে পারতাম না। দেখুন, একটা সরকার শুধুমাত্র মানে গল্প দিয়ে টিকে থাকতে পারে না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচাইতে বড় শক্তি হচ্ছে বিরোধী দলের নাম বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচাইতে বড় শক্তি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল আর মোদিজি অমিত শাহর দল বিজেপি, দুটোকেই চালনা করে আরএসএস। এর চাইতে বড় শক্তি মমতা বন্দ্যোপাধ্যায়ের আর কিচ্ছু নেই, যার ফলে এতগুলো ব্যর্থতা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় এখনো সরকারটা চালাতে তিনি পারছেন। কিন্তু আবার আপনাকে বলছি, আজ নয়তো কাল মমতা বন্দ্যোপাধ্যায়কে এই ব্যর্থতার উত্তর বাংলার জনগণকে, আমার আপনার বয়সী ছেলে মেয়েদেরকে কিন্তু দিতে হবে। বলছি শুনুন, মুকেশ আম্বানি এসে মুখ্যমন্ত্রীর প্রশংসা করুক, তার নাচের প্রশংসা করুক, গানের প্রশংসা করুক, ছবি আঁকার প্রশংসা করুক, উই ডাজন্ট ম্যাটার, কিন্তু দিনের শেষে কথা হচ্ছে মুকেশ আম্বানি কতটা শিল্পের বিনিয়োগ এখানে করেছেন? করেননি। হ্যাঁ, আমরা বলছি বিনিয়োগটা কিসে? আমি আপনি জিওর লাইট নিয়েছি, তাতে কিসের বিনিয়োগ? রাজ্যের সরকারের বুকে কি চাকরি, রাজ্যের বুকে কি চাকরির ব্যবস্থা তৈরি হলো? শিল্পটা কোথায় এলো? রচনা বন্দ্যোপাধ্যায় কোথায়? শিল্প সম্মেলন হচ্ছে, হুগলিতে ধোঁয়া উঠছিল সিগারেট বিড়ির মতো হু হু করে, তিনি কুম্ভতে গিয়ে ডুব দিচ্ছেন আর রামদেবের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছেন। এই যে আমরা এতদিন ধরে বলছিলাম যে আরএসএস এর 2 ফুল তৃণমূল আর বিজেপি,
শত্রুঘ্ন সিনহা, বিজেপির নেতারা যে ভাষায় কথা বলে যে পশ্চিমবাংলায় মাছ মাংস বন্ধ করে দেওয়া উচিত, বাংলা থেকে দেশ থেকে আমিষ খাবার তুলে দেওয়া উচিত, শত্রুঘ্ন সিনহা তৃণমূলের এমপি আসানসোলে, তিনিও বলছেন যে কোনো আমিষ খাওয়া গোটা দেশ জুড়ে আর থাকবে না, কোনো মাছ মাংস সবকিছু তুলে দেওয়া উচিত। তো মানে খাওয়ার জন্য আবার ধর্মীয় পলিটিক্যাল আলাদা আলাদা কিছু হয় নাকি? আমিষ নিরামিষ দুটো আবার আলাদা আলাদা কোনো ব্যাপার হয় নাকি? দেখুন, বিজেপি বা আরএসএস বা এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসও রাজনীতিটাকে তো ধর্মের সাথে মিলিয়ে দিয়েছে, যার জন্যই আজকে এই অনাবস্থা বা সমস্ত কিছু তৈরি হচ্ছে। অভয়ার জন্মদিন একদম 9 ফেব্রুয়ারি, বিভিন্ন শহর জুড়ে বিভিন্ন কর্মসূচি। এই মুহূর্তে দাঁড়িয়ে দেখা যাচ্ছে রাস্তায় নামার ইঙ্গিত দিয়ে রাস্তায় নামার কথা বলেছেন অভয়ার মা বাবা। আমরাও বলেছি, আমরা তাদের পরিবারের পাশে আছি, সাথে আছি, তাদের পরিজনদের পাশে আছি, সাথে আছি। আমরাও গোটা বাংলার মানুষকে বলেছি যে যারা যারা বিচার চান, যারা যারা মনে করেন বিচার হয়নি, যারা যারা মনে করেন ন্যায় হয়নি, তারা পথে নামুন, রাস্তায় নামুন।